নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আমার কাছে আছে ও ভাই অনেক রকম বুট পালিশ, সাদা ঝকঝক, ছোট বড় ছেলে বুড়ো সবাই এসো কাছে। নায়ক রাজ রাজ্জাক, তিনি বাংলা চলচ্চিত্রে, এই উপমহাদেশের চলচ্চিত্র শিল্পে এক অপ্রতিদ্বন্দ্বী। মার কোনো সেবাই আমি করতে পারলাম না। মাসুম, তুমি চুপ করো বাবা, চুপ করো। শরীর ঠান্ডা কেন? ঠান্ডা? তোমার মাকে আল্লাহ ভেস্তে নসিব করেছে বাবা। মিথ্যে কথা, মিথ্যে কথা। সাত্ত্বিক অভিনয় যেটা আমরা বলি, যে একদম মনের ভেতর থেকে শরীর এবং মনের যে বহিঃপ্রকাশ একসাথে যে স্ফুরণ ঘটে, সেই অভিনয়টি আমরা রাজ্জাকের অভিনয় শৈলীতে দেখি। তিনি যেমন প্রমিত বাংলায় প্রত্যেকটি সংলাপ বলতেন, তেমনি তিনি সেগুলোকে আত্মস্থ করে নিজের মতো করে বলতেন, নায়ক চরিত্রটির মতো করে বলতেন। তিনি যখন হতদরিদ্র, তখনও তিনি কিন্তু অনেকটা প্রমিত বাংলাই বলতেন, কিন্তু সেখানে কিন্তু কোনো অতিরঞ্জিত মনে হতো না। এটাই রাজ্জাকের মানে অভিনয় শৈলীর একটা বড় মুন্সিয়ানা, যেখানে তিনি একাকার হয়ে যেতেন মিলেমিশে। মানুষের বুটেল লাতেই খেলছি, আর কান্না শোনার কথা বলছো। আমার কান্না যদি কোনো আপনজন শুনতে পাবে, তাহলে আমার এই সুন্দর ভালোবাসাটা দিতে পারতে না। দুঃখ যন্ত্রণা কত কঠিন তা আমার চেয়ে আর বেশি কেউ জানে না, কেউ জানে না। আমার ওই হৃদয়টাকে যদি চিয়ে দেখা, হৃদয় থেকে কেমন করে রক্ত ঝরছে আমি জানি, আমি একা। নীল আকাশের নিচে সিনেমাতে যেমন কবরীর সাথে তার স্মৃতিভ্রষ্ট প্রেমিকা, তার সাথে যে তার রসায়ন, প্রেমের নাম বেদনা। যে প্রেম দিল শুধু ছলনা। তারপর দেখেছি সন্ধিতে, তখন অনেক পরিণত রাজ্জাক, তিনি শবনমের সাথে অভিনয় করেছিলেন। শবনমের সাথে সেই গানটি কথা আমরা এখনও গুনগুনিয়ে গাই, সন্ধি সিনেমার গানটি। সেখানে তিনি আসামি ছিলেন এবং শবনম ছিলেন অফিসার। তো মিলঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে। তো সেখানে তিনি চমৎকার চমৎকার কিছু গান আছে, সেটা আমাদেরকে অনেক অনেক মজা দেয়, শুনতে খুবই ভালো লাগে। চলো রূপ দেখে কারো চোখের পড়বে না পলো, ও রূপ দেখে কারো চোখের পড়বে না পলো। আর তিনি তার অভিনয় শৈলীতে আরেকটা বড় ব্যাপার ছিল, তিনি কিন্তু একই মানে শারীরিক অবয়ব তার প্রথম থেকে শেষ পর্যন্ত বলা যায় তিনি ধরে রেখেছিলেন, এবং সেই নায়কোচিত যে সুন্দর হালকা কোকড়া চুল, আয়ত চোখ, তার সাথে একটা ফ্যান্টাস্টিক রোমান্টিক ইমেজ, সেই ইমেজের বাইরে যেও তিনি কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্রতে অভিনয় করেছেন। জানো আপার না বিয়ে দিন তারিখ এখন ঠিক হয়, আপারটা হয়ে গেলেই তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। কেন? এমনি বললাম। মজার হাসির যে রম্য প্যাটার্নের অভিনয় করেছেন,
জামা দিয়া গায়, আজকালকার মায়া মানুষ পুরুষ হইতে চায়। পুরুষেরা রং বেরঙের ছাপা জামা পইরা চুল রাইখা মাইয়া। তারপর দেখেছি তার অনেক অনেক ব্যবসা সফল ছবির মধ্যে যে স্বামী কেন চাকর, এই সিনেমাটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই সিনেমায় প্রচণ্ড ব্যবসা সফলতা লাভ করেছিল এবং এটাতে অনুপ্রাণিত হয়েই কিন্তু ভারতেও বাবা কেন চাকর সিনেমাটি পুনর্নির্মাণ করা হয়। পছন্দ করবে না মানে? আরে আমার মেয়ের মতো মেয়ে পাবে কোথায়? ও হ্যাঁ, আসল কথা তো বলা হয়নি। ছেলে আজ কলেজে গিয়ে মেয়েকে দেখে এসছে। খুব তুমি কি খুব ভেঙে পড়েছো? হ্যাঁ, না ভেঙে পড়তে আমি শিখিনি, তবে দুশ্চিন্তা একটা হচ্ছে। সত্যি যে তিনি নায়ক, বাস্তব জীবনেও নায়ক, তার প্রমাণ আরও আছে। তিনি যে সংসারী ছিলেন, একজন মানুষ ছিলেন, তিনি কিন্তু এই তার ক্যারিয়ার শুরুর আগে থেকেই, ভারত থেকে যখন আসেন তার আগেই কিন্তু তিনি অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার স্ত্রী লক্ষ্মী, যাকে অনেকেই মনে করতেন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তিনি কিন্তু মুসলমান ছিলেন। সে যাই হোক, লক্ষ্মী ছিলেন রাজ্জাকের ঘরের লক্ষ্মী এবং সেই লক্ষ্মীকে ঘিরে তার অনেক স্তুতি ছিল, অনেক ভালোবাসা ছিল। সেই ভালোবাসার বন্ধনে তারা সংসার করেছেন, সেখানে কোনো আঘাত আসেনি। অনেক রিউমার ছড়িয়েছে রাজ্জাককে নিয়ে, হয়তো এই নায়িকার সাথে অভিনয় করছেন, তার সাথে রমরমা সম্পর্ক, এরকমও পত্রিকায় বের হয়েছে। কিন্তু রাজ্জাক যে প্রকৃত একজন দৃঢ়চেতা মানুষ ছিলেন এবং তিনি প্রকৃত একজন ভালো মানুষ ছিলেন, সেটা তার পরিবার জানতেন এবং লক্ষ্মীর কারণেই বলা যায়, তিনিও অনেক জায়গায় স্বীকার করেছেন যে লক্ষ্মীর কারণেই তার ক্যারিয়ার এত দূর গেছে। আমার জীবনের পার্টনার ৬২ সালে তার পাই বিয়ে করি পারিবারিক চাপে, যেহেতু নাটক করে বেড়াতাম। আমি কিন্তু খুব কনজারভেটিভ ফ্যামিলির ছেলে, তো ভাই বোনদের সন্দেহ ছিল যে আমি কোথায় কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলি নাকি। তো জোর করে বিয়ে দিলাম, আমি বিয়ে দাও। তখন থেকে আজ পর্যন্ত এই মহিলা আমার জীবনের একটা বিরাট অংশ তো জুড়ে আছেই। সে সুন্দর আমারে 4টে বাচ্চা দিয়েছে। ফ্যামিলিটা যদি আমার ওয়াইফের দান মানে অস্বীকার করার তো কোনো উপায় নেই, তার উপরে যদি কিছু থাকে, কারণ আমার ওয়াইফের সহযোগিতা আমি না পেলে এখানে আসতে পারতাম। চেষ্টা করতো আমি যেন পিসফুলি, আমি একটা সময় কিন্তু বীতশ্রদ্ধা হয়ে গেছিলাম, মানে খুব অভাব পড়ে যখন, যে চলো ফিরে যাই, কলকাতায় ফিরে যাই আবার। সেই একমাত্র বলে যে না, তুমি যদি পারবে, দেখো চেষ্টা করো। তার সে আশা, সে তখন বহুত কষ্টে আমার সংসার চলেছে। এর বিদেশে এসে কেউ নেই আমার এখানে, অভাব অনটনের মধ্যে, কিন্তু সে কোনদিন নার্ভাস হয়নি। পরবর্তী পর্যায়ে যখন আমি নায়ক হলাম, পপুলার হলাম, আমার প্রফেশনে কোনোদিনই ইন্টারফেয়ার করেনি। যেমন সে কোনোদিন আমার গ্ল্যামারের লাইনেও যায়নি। আমার 2000 সাল আগে আমার সঙ্গে কেউ ছবি তুলতে পারেনি আমার ওয়াইফের। আমার সঙ্গে ছবি তুলবেন কেন? ছবি তুলবেন তো, হ্যাঁ, কোনো সাংবাদিক ছবি তুললে আপনারা নায়িকা না দাঁড় করান। আমি তো তার বাড়ির নায়িকা, কোনো পার্টিতে যেত না, আমি যাও না। তো বলছে দেখো তুমি গ্ল্যামারের লোক, কত মহিলা আসবে, কত নায়িকা আসবে, সেখানে আমি গেলে তো তোমার গ্ল্যামার কমে যাবে। এই অক্লান্ত পরিশ্রম করেছে আমার সংসারের জন্য। আমি যেমন একদিকে আমার চলচ্চিত্র নিয়ে করেছি, সে তার আমার সংসার নিয়ে করেছে। এর পেছনে 60 ভাগ বলা যায়। আর আমার ছিল কষ্ট, আমার ছিল ত্যাগ, আমার ছিল মানুষ যদি বাড়িতে শান্তি পায়, শান্তিতে থাকে, তার অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারে না। আমার ওয়াইফের বেলায় একটাই কথা, যে নাম তো লক্ষ্মী আমি দিয়েছি, অরিজিনাল হচ্ছে খায়রুন্নেসা। আমি তার বিয়ের রাত থেকেই তার লক্ষ্মী বলা শুরু করেছি। তো এবং তার প্রত্যেকটি সন্তান সুশিক্ষিত, সভ্য, ভদ্র, সেটা একজন নায়কোচিত যে তিনি, তার সংসারেও সেটা আমরা দেখতে পাই। তো যাই হোক, রাজ্জাক আসলে একটা মহাকাব্যিক নাম। রাজ্জাক আমাদের চলচ্চিত্র শিল্পকে মুগ্ধতা দিয়ে গেছেন। সেই যে গানটি মনে পড়ে শবনমের সাথে নাচের পুতুলে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তেল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। যা দুষ্টু।
কি চমৎকার! তখন যেন গানের মধ্য দিয়ে একটা নাটকীয়তা, একটা রোম্যান্টিসিজম আমাদেরকে আবিষ্ট করে রাখতো। আমরা যেন সেই অভিনয় শিল্পীদের মধ্যে বুঁদ হয়ে থাকতাম, যে তাদের সেই চোখের যে তারায় যে স্ফুরণ, প্রেমিকের জন্য যে আকুতি, কিংবা এই যে নীল আকাশের নিচে সিনেমায় নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কি চমৎকার চমৎকার গান। কবরীর সাথে অনেক তার রসায়নের, কিন্তু সবাই খুব এটা রসিয়ে রসিয়ে অনেক পত্রিকা, টিভি চ্যানেলগুলো তাকে প্রশ্ন করতেন, এবং কবরীকেও খুব মানে খুব লাজুক হাসি দিয়ে বলতেন। তারা কিন্তু একটা জায়গায় একটা কিন্তু রেখে দিতেন, যে তাদের সম্পর্কটা ছিল আবার ছিল না, এরকম করে। আসলে এটা একটা দর্শককে মুগ্ধ করার মতোই একটা ব্যাপার, এবং যেহেতু তারা কোনো অনিয়মে যাননি, তারা একটা মুগ্ধতা রেখে গেছেন, সেই মুগ্ধতায় আজও আমরা চলছি। আর রাজ্জাকের অভিনয় শৈলীতে আরেকটি ব্যাপার ছিল, তিনি যখন খল চরিত্রে, মানে একটু বিক্ষিপ্ত নায়ক, অনেক হতাশ বা কোথাও দুঃখ পেয়েছেন, গভীর ক্লান্ত তিনি, তখন সেই জলসা নাচ চলছে, তখন রাজ্জাক সামনে মদের বোতল, তিনি আকণ্ঠ পান করছেন, এবং তিনি যে মানে কাঁদতে কাঁদতে যে হেসে দিতেন এবং হাসতে হাসতে যে কেঁদে দিতেন, এই এই এমন করে আর কোনো নায়ককে কিন্তু আমরা এই উপমহাদেশে দেখিনি, মানে রাজ্জাকের মতো করে, যে তিনি যে মনের আবেগটাকে সঞ্চিত করে এটা উগরে দিতে পারতেন প্রেক্ষাগৃহে। এটা একটি বড় মুনশিয়ানা। এবং রাজ্জাকের যেহেতু চেহারাটা খুব কিউট ছিল, নায়কোচিত ছিল, তাকে সব ধরনের চরিত্রেই মানিয়ে যেত। বড় ভাই, সংসারের বড় কর্তা, কিংবা ছোট অবুঝ দেবর, কিংবা প্রেমময়ী স্বামী, সব চরিত্রে রাজ্জাকের সমান দক্ষতা ছিল। এজন্যই বোধ করি তিনি নায়করাজ, তিনি আমাদের সেরা নায়ক খেতাব পেয়েছেন, এবং তিনি, আমরা খুব অহংকারের সাথে বলি, তিনি পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রে, এবং আজীবন সম্মাননা পেয়েছেন। তাকে নিয়ে অনেক অনেক অনুষ্ঠান হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, কিন্তু রাজ্জাকের প্রকৃত পরিচয়, প্রকৃত কাজের যে একটা লিস্ট, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আরও নতুন করে রাজ্জাককে আবিষ্কার করার সময় এসেছে। আমরা চাই নতুন নতুনভাবে নায়করাজ রাজ্জাক আবিষ্কার হোক, তার এই যে গুণাবলীর নানা দিক নিয়ে আমরা আলোচনা করি, এবং আমরা আমাদের একজন রাজ্জাককে ওন করি, যে তিনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক দূর নিয়ে গেছেন। জয়তু রাজ্জাক। কি ব্যাপার, তুই ট্যাক্সি নিয়ে এভাবে? হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি কি আর তাতে ক্ষতি বলো কার, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, সেই তো ভালো মন যাহা চায়, জীবনটা যদি চলে যায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায়, যদি যায়, যদি যায়।